হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের ইংরেজির শেষ যে স্কুলটা রয়েছে অর্থাৎ 12 নম্বর যে স্কুলটা রয়েছে শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এর প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথমে দেখো সিনে কি বলেছে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো এই টেক্সটটি তোমাদের মগলি এবং দ্য উপস থেকে দেওয়া হয়েছে। দ্য টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার। এর মানে কি? বাঘের গর্জনে গুহাটি বজ্রের মতো কেঁপে উঠল। মাদার ওভ শুক হারসেলফ ক্লিয়ার অফ দ্য কাবস। মা নেকড়ে শাবকদের গা থেকে নিজেকে ঝেড়ে সরিয়ে শুলেন অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড। এবং কি হলো? সামনে ঝাঁপিয়ে পড়লো। স্প্র্যাং ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে হচ্ছে সামনে, আর স্প্র্যাং মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়া। হার আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস ইন দ্য ডার্কনেস। তার চোখগুলো ছিল অন্ধকারে, চোখ দুটো ছিল অন্ধকারে সবুজ চাঁদের মতো। ফেসিং দ্য ব্লেজিং আই অফ দ্য টাইগার, যা বাঘের জ্বলন্ত চোখের মুখোমুখি দাঁড়িয়েছিল। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উফ। শের খান যদিও বাবা নেকড়ের সঙ্গে মোকাবিলা করেছে, বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট মাদার উফ। কিন্তু সে কখনো মা নেকড়ের বিরুদ্ধে লড়াই করেনি। হি নিউ দ্যাট, সে জানতো যে হোয়ার সি স্টুড, যেখানে সে দাঁড়িয়ে আছে, সি হ্যাড অল অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড, মানে সেখানকার যে মাটি, সেখানকার সব সুবিধাই কিন্তু তার। অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং সে আমৃত্যু পর্যন্ত লড়াই করবে। সো হি ব্যাকড আউট অফ দ্য কেপ মাউথ, তাই সে গুহার মুখ থেকে বেরিয়ে গেল গ্রোয়িংলি। গ্রোয়িংলি মানে হচ্ছে গর্জন করতে করতে। ওকে, তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো। প্রথমে কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে এফ লিখবে। একটা দেখো, মাদার উফ লিফট ফরওয়ার্ড টু ফেস শের খান। মা নেকড়ে শের খানের মুখোমুখি হতে ঝাঁপিয়ে পড়ল। এই স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে হবে টি। দুয়েটা দেখো, মাদার উফস আই ওয়ার লাইক টু ইয়েলো মুনস ইন দ্য ডার্কনেস। মা নেকড়ের চোখগুলো ছিল অন্ধকারে হলুদ চাঁদের মতো। এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, কারণ এখানে দেখেছিলাম দেখো টু গ্রিন মুন ইন দ্য ডার্কনেস, অন্ধকারে সবুজ চাঁদের মতো চোখগুলো ছিল, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। তারপর তিনি দেখো, শের খান ফেস্ট মাদার উফ কারেজিয়াসলি। এর মানে কি? শের খান সাহসিকতার সাথে মা নেকড়ের মোকাবিলা করেছিল, মানে সাহসিকতার সাথে মা নেকড়ের সঙ্গে মোকাবিলা করেছিল। এটা কি ঠিক? এটা ঠিক নয়, কারণ সে মোকাবিলা করে না, কারণ সে বুঝতে পেরেছিল যে তার বাবা নেকড়ের সঙ্গে মোকাবিলা করাটা সহজ ছিল, কিন্তু মা নেকড়ে সাথে মোকাবিলা করা কিন্তু অত সহজ নয়, কারণ সে আমৃত্যু পর্যন্ত লড়াই করবে, তাই সে পিছিয়ে পড়েছিল, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। এরপর দেখো বিয়ে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্নটা কি আছে, হাউ ডিড দ্য টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ। বাঘের গর্জন কিভাবে গুহাটি পূর্ণ করেছিল? তাহলে দেখো এর উত্তরটা, দ্য টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার। বাঘের গর্জনে গুহাটি বজ্রপাতের মতো ভরে গিয়েছিল। ওকে, এরপর দুয়েটা দেখো, হু স্প্র্যাং ফরওয়ার্ড হিয়ারিং দ্য টাইগার্স রোর। বাঘের গর্জন শুনে কে সামনে ঝাঁপিয়ে এসেছিল? তাহলে দেখো এটা হবে মাদার উফ স্প্র্যাং ফরওয়ার্ড হিয়ারিং দ্য টাইগার্স রোর। মা নেকড়ে সামনে ঝাঁপিয়ে এসেছিল হিয়ারিং দ্য টাইগার্স রোর, বাঘের গর্জন শুনে। তারপরে কি রয়েছে, হোয়াই কুড শের খান নট স্ট্যান্ড আপ এগেনস্ট দ্য মাদার উফ। কেন শের খান মা নেকড়ের বিরুদ্ধে লড়াই করতে পারছিল না? তাহলে দেখো এর উত্তরটা, শের খান কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট দ্য মাদার উফ
মা নেকড়ের বিরুদ্ধে সে মোকাবিলা করতে পারছিল না, বিকজ কারণ কি, হি নিউ দ্যাট হোয়ার সি স্টুড সি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড। সে জানতো যে সে যেখানে, অর্থাৎ মা নেকড়ে যেখানে দাঁড়িয়ে আছে, সেখানকার যে মাটির যতটা অ্যাডভান্টেজ, অর্থাৎ যত রকম সুবিধা আছে সব কিন্তু তার। অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং সে আমৃত্যু পর্যন্ত লড়াই করবে। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ, তাই সে গুহার মুখ থেকে ফিরে গিয়েছিল। ওকে, এরপর দেখো সি বলেছে ফাইন্ড আউট অপোজিটস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন টেক্সট। নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলির অপোজিট ওয়ার্ড লিখতে হবে, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে টেক্সট থেকে খুঁজে নিয়ে। তাহলে দেখো একে রয়েছে ডিসঅ্যাডভান্টেজ, মানে হচ্ছে অসুবিধা। ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে অসুবিধা, এর অপোজিট ওয়ার্ড কী হবে? অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা। আর দুই আছে দেখো ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড মানে হচ্ছে পিছনে, আর ফরওয়ার্ড মানে হচ্ছে সামনে। ক্লিয়ার? এরপর দুইয়ে বলেছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কবিতাটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো এই কবিতাটি তোমাদের দ্য ভাগবন্ত থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? দ্য ভগবন্ত কবিতা থেকে দেওয়া হয়েছে। এই কবিতাটা আমি পড়াচ্ছি না, তোমরা একটু পড়ে নিও ভালো করে। আমি প্রশ্নগুলো করাচ্ছি। দেখো, প্রথমে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম? কবিতাটির নাম কি? আমি প্রথমে বলে দিয়েছি কবিতাটির নাম হচ্ছে দ্য ভাগবন্ত। কীরকমভাবে লিখবে দেখো, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ভাগবন্ত। কবিতাটির নাম হলো ভবঘুরে। এরপর দুইয়ের প্রশ্ন দেখো, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম? কবিতাটির কবি কে? তাহলে দেখো, দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ রবার্ট লুইস স্টিভেনসন। কবিতাটির কবি হলেন রবার্ট লুইস স্টিভেনসন। এরপর তিনের দাগের প্রশ্নটা কি বলেছে, হোয়াট ডাজ দ্য ভগবান ওয়ান্ট টু সি ফ্রম হিজ বেড? ভবঘুরে তার বিছানা থেকে কি দেখতে চেয়েছেন বা কি দেখতে চান? তাহলে দেখো এর উত্তরটা, দ্য ভাগবন্ত ওয়ান্টস টু সি স্টার্স ফ্রম হিজ বেড। ভবঘুরে তার বিছানা থেকে দেখতে চান তারাগুলোকে। ওকে, তারাদের দেখতে চান। এরপর দেখো বিয়ে বলেছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং। নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর মিনিং ওয়ার্ড কী হবে সেগুলো কবিতা থেকে বেছে নিয়ে লিখতে হবে। তাহলে দেখো স্ট্রিম, স্ট্রিম মানে হচ্ছে প্রবাহ, তাহলে এটা হবে লেভ, লেভ মানে প্রবাহ। নিয়ার, নিয়ার মানে সামনে। আর নাই, নাই মানে হচ্ছে নিকট। হ্যাপি, হ্যাপি মানে হচ্ছে খুশি। আর জলি, এটা হবে কি জলি, জলি মানে কি আনন্দময়। ওকে, এরপর দেখো আনসিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স এ ক্রুয়েল কিং ইন গ্রিস। একদা গ্রিসে এক নিষ্ঠুর রাজা ছিলেন। হু হ্যাড এ বেবি সন। তার একটি পুত্র সন্তান ছিল। হি গেভ দ্য বেবি টু এ শেফার্ড। তিনি শিশুটিকে এক মেষপালকের হাতে তুলে দিলেন। উইথ অর্ডার্স টু কিল হিম, এবং তাকে শিশুটিকে হত্যা করার আদেশ দিলেন। দ্য ম্যান টুক দ্য চাইল্ড অ্যাওয়ে ইনটু এ ফরেস্ট ফুল অফ ওয়াইল্ড অ্যানিম্যালস। লোকটি শিশুটিকে বন্য পশুদের ভরা একটি জঙ্গলে নিয়ে গেলেন। অ্যান্ড লেফট হিম লাইং ইন দ্য ওপেন, এবং সেখানে তাকে খোলাখুলিভাবে রেখে এলেন, খোলা জায়গায় রেখে এলেন। বাট এনাদার শেপার্ড ফাউন্ড দ্য চাইল্ড। কিন্তু অন্য এক মেষপালক শিশুটিকে খুঁজে পেলেন। অ্যান্ড টুক ইট টু এ কুইন, এবং সে একটি রানীর হাতে তুলে দিলেন, এক রানীর হাতে তুলে দিলেন। হু ব্রট হিম আপ অ্যাজ হার ওন। সে তাকে নিজের মতো, নিজের সন্তানের মতো কি করলো, লালন পালন করলো। দ্য বয় ওয়াজ ল্যাম্ব। ছেলেটি ছিল ঘোড়া। অ্যান্ড কুড নেভার ওয়াক উইদাউট এ স্টাফ ইন হিজ হ্যান্ড। এবং হাতে লাঠি ছাড়া সে কখনো হাঁটতে পারত না। হোয়েন হি গ্রিউ আপ, যখন সে বড় হয়ে উঠল, দ্য ইয়ং প্রিন্সেস সেট আউট অন এ জার্নি ট্রাভেলিং স্লোলি অ্যান্ড পেইনফুলি। তরুণ রাজকুমার ধীরে ধীরে, স্লোলি ধীরে ধীরে, অ্যান্ড পেইনফুলি এবং কষ্টকরভাবে ভ্রমণ করতে করতে
যাত্রা শুরু করলো ফ্রম টাউন টু টাউন, শহর থেকে শহর। অ্যাট লাস্ট, অবশেষে হি কেম টু দ্য প্লেস, এবং অবশেষে সে এক জায়গায় পৌঁছালো হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে তার জন্ম হয়েছিল। অ্যান্ড ফাউন্ড দ্য পিপল ইন গ্রেট ট্রাভেল, এবং সেখানে দেখলো যে সেখানকার মানুষজন অনেক কষ্টে রয়েছে। এ হাইডিয়াস মনস্টার হ্যাড কাম টু দ্য সিটি, এক বিভৎস দানব সেই শহরে আসতো। অ্যান্ড হ্যাড কিল্ড মেনি অফ দ্য পিপল, এবং সেখানকার অনেক মানুষজনকে হত্যা করে দিত, মানে হত্যা করতো। ইট হ্যাড দ্য হেড, এটা ছিল এটার মাথা ছিল, অ্যান্ড দ্য শোল্ডার্স অফ এ ওমেন, মানে এর কাঁধ এবং মাথা ছিল একটি মহিলার। অ্যান্ড দ্য বডি অফ এ লায়ন, এবং এর শরীরটা ছিল একটি সিংহের। ইট ওয়াজ নোন অ্যাজ দ্য স্পিনিক্স, এটা স্পিনিক্স নামে পরিচিত ছিল। তোমরা স্পিনিক্স দেখতে পাবে, তোমরা যদি মিশরের কায়রোতে যাও সেখানে কিন্তু দেখতে পাবে এটা। ওকে, তাহলে এটা ছিল আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। তোমার প্রত্যেকটা উত্তরের সাপেক্ষে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তাহলে দেখো প্রথমে কি বলেছে, দ্য কিং ওয়াজ ভেরি কাইন্ড, রাজা ছিল খুবই দয়ালু। এটা কি ঠিক? এটা ঠিক নয়, কারণ সে নিষ্ঠুর ছিল, তার জন্য সে তার সন্তানকে হত্যা করতে বলেছিল। তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো কি লিখবে, দেয়ার ওয়াজ ওয়ান্স এ ক্রুয়েল কিং ইন গ্রিস। এরপর দুয়েটা দেখো, দ্য মনস্টার ওয়াজ ভেরি বিউটিফুল, দানবটি ছিল খুব সুন্দর। এটা কি ঠিক? এটা ঠিক নয়, তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো কি লিখবে, এ hideous monster had come to the city and had killed many of the people. এরপর দেখো বিয়ে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা দেখো, দ্য ম্যান টুক দ্য চাইল্ড অ্যাওয়ে, লোকটি শিশুটিকে রেখেছিল কোথায়? এটা হবে ইনটু এ ফরেস্ট ফুল অফ ওয়াইল্ড অ্যানিম্যালস অ্যান্ড লেফট হিম লাইং ইন দ্য ওপেন। সে বন্য পশুদের ভরা একটি জঙ্গলে নিয়ে গিয়েছিল এবং সেখানে খোলা জায়গায় রেখে এসেছিলেন। এরপর দেখো দুয়েটি কি বলেছে, এ শেফার্ড ওয়াজ গিভেন দ্য বেবি উইথ, মেষপালক শিশুটির সঙ্গে কি করার আদেশ পেয়েছিল। তাহলে দেখো এটা হবে অর্ডার্স টু কিল হিম, তাকে হত্যা করার আদেশ পেয়েছিল। ওকে, এরপর তিনটা কি বলেছে দেখো, এ হাইডিয়াস মনস্টার, একটি বিভৎস দানব। তারপর কি হবে, এটা হবে হ্যাড কাম টু দ্য সিটি, শহরে আসতো, অ্যান্ড হ্যাড কিল্ড মেনি অফ দ্য পিপল, এবং অনেক মানুষজনকে হত্যা করত। ওকে, এরপর দেখো সি এর দাগেটা কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক একটা কি আছে, হাউ ওয়াজ দ্য ইয়ং প্রিন্স সেভড, কিভাবে যুবক রাজকুমার রক্ষা পেয়েছিল। তাহলে দেখো এর উত্তরটা, দ্য ইয়ং প্রিন্স ওয়াজ সেভড, যুবক রাজকুমার রক্ষা পেয়েছিল বাই অ্যানাদার শেপার্ড, অন্য একজন মেষপালকের দ্বারা, হু ফাউন্ড দ্য চাইল্ড, যে এই শিশুটিকে খুঁজে পেয়েছিল, অ্যান্ড টুক ইট টু এ কুইন, এবং অন্য এক রানীর কাছে রেখেছিল, হু ব্রড হিম আপ অ্যাজ হার ওন, যে এই শিশুটিকে নিজের মতো, মানে নিজের ছেলের মতো লালন পালন করেছিল। এই কারণে যুবক রাজকুমার বেঁচে গিয়েছিল। ওকে, এরপর দুয়েটা দেখো, হোয়াই ডিড দ্য প্রিন্স ট্রাভেল স্লোলি অ্যান্ড পেইনফুলি, কেন রাজকুমার ধীরে ধীরে এবং কষ্টকরভাবে ভ্রমণ করছিলেন। তাহলে দেখো এটা হবে দ্য প্রিন্স ট্রাভেল স্লোলি অ্যান্ড পেইনফুলি বিকজ, রাজকুমার ধীরে ধীরে এবং কষ্টকরভাবে ভ্রমণ করছিলেন, বিকজ কারণ, হি ওয়াজ ল্যাম, তিনি ছিলেন কি খোড়া, অ্যান্ড কুড নেভার ওয়ার্ক উইদাউট এ স্টাফ ইন হিজ হ্যান্ড, এবং তার হাতে একটি লাঠি ছাড়া সে হাঁটতে পারত না। ওকে, এরপর দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, হাউ ডিড দ্য মনস্টার লুক লাইক, বিশালাকৃতির দৈত্যটি দেখতে কেমন ছিল। দ্য মনস্টার হ্যাড দ্য হেড অ্যান্ড দ্য শোল্ডার্স অফ এ ওমেন,
দৈত্যটির মাথাটি এবং কাঁধটি ছিল একটি মহিলার, অ্যান্ড দ্য বডি অফ এ লায়ন, এবং দেহটি ছিল একটি সিংহের। এই রকম দৈত্যটি দেখতে ছিল। ওকে, এরপর চারিটা দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য মনস্টার, দৈত্যটির নাম কি ছিল? এর উত্তরটা হবে দ্য মনস্টার ওয়াজ নোন অ্যাজ দ্য স্ফিনিক্স, দৈত্যটি স্ফিনিক্স নামে পরিচিত ছিল। বোঝা গেল? এরপর দেখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে কি বলেছে, ফাইন্ড আউট অ্যান্ড রাইট দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস, বাক্যগুলির মধ্যে যেটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ হবে সেটা লিখতে হবে। তাহলে দেখো, পার্টিসিপল অ্যাডজেক্টিভ তোমাদেরকে আগের ক্লাসগুলোতে অনেকবার বুঝিয়ে দিয়েছি। আশা করছি এই ক্লাসে তোমাদেরকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ সম্পর্কে বোঝাতে হবে না। সেই ক্ষেত্রে আমি কি করেছি, শুধুমাত্র তোমাদেরকে উত্তরগুলো বলে দিয়েছি। ওকে, দেখো প্রথমে সেন্টেন্স আছে, হি গট ডাউন ফ্রম এ রানিং বাস। এখানে দেখো রানিং বাস, বাসটা কীরকম, রানিং অর্থাৎ চলন্ত বাস, তাহলে রানিংটা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তারপরে সেন্টেন্সে আছে দেখো এক্সাইটিং গেম, উত্তেজনাপূর্ণ খেলা, তাহলে এখানে এক্সাইটিং এটা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তারপর 3 আছে দেখো, ডোন্ট ইট রোটেন ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ হচ্ছে একটা নাউন, তার আগে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটা ইএন যুক্ত রয়েছে, আর নাউনের সম্পর্কে একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। আমটা কেমন, পচা আম, তাহলে রোটেন এটা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। বোঝা গেল? এরপর 5 দেখো, আন্ডারলাইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলির মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিচে দাগ দিতে হবে। তাহলে দেখো আমি উত্তরগুলো করে দিয়েছি। একটা দেখো, মাই ডগ হ্যাজ ইটেন ইটস ফুড, এটা হবে হ্যাজ ইটেন। দুইটা দেখো, দে হ্যাভ ওয়ার্কড টিল সানসেট, এটা হবে হ্যাভ ওয়ার্কড। আর 3 আছে, ভালো হ্যাজ সাপোর্টেড দ্য উবস, এখানে হ্যাজ সাপোর্টেড হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর 6 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মডেলস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, নিচে লিস্টে কিছু মডেলস দেওয়া আছে, এখান থেকে সঠিক মডেলসগুলো শূন্যস্থানে বসাতে হবে। তাহলে একটা দেখো, আই ড্যাশ স্পিক ইংলিশ, এটা হবে আই ক্যান স্পিক ইংলিশ। দুইটা দেখো, ইট ড্যাশ রেইন টুডে, এটা হবে ইট মে রেইন টুডে। 3টা কি রয়েছে, উই ড্যাশ সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার, এটা হবে উই শুড সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার, ভালো ভবিষ্যতের জন্য আমাদের গাছকে রক্ষা করা দরকার। তারপর দেখো 4, আই ড্যাশ ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর গোয়িং টু স্কুল, এটা হবে আই উড ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর গোয়িং টু স্কুল, আমার বাড়ির কাজগুলো স্কুল যাওয়ার আগে, বিদ্যালয়ে যাওয়ার আগে শেষ করতে হবে। বোঝা গেল? এরপর দেখো শেষে তোমাদের রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, তুমি ভবিষ্যতে কি হতে চাও সেই বিষয়ে 5টি বাক্য লিখো। আর 8 বলেছে রাইট এ শর্ট স্টোরি, একটা ছোট্ট গল্প লিখো ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের যে পয়েন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, এবং গল্পটির একটা টাইটেল অর্থাৎ শিরোনাম দিতে হবে। তাহলে দেখো রাইটিং স্কিলের যে দুটো দেওয়া আছে আমি তোমাদেরকে ভালো করে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো পরের ক্লাসগুলি পাওয়ার জন্য। আর তোমাদের এটা যেহেতু লাস্ট ক্লাস ছিল, সেক্ষেত্রে তোমাদের আগস্টের আই থিঙ্ক ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা হবে, সেকেন্ড সামেটিভ। ভালো করে প্রিপারেশন নাও, সবাই ভালো করে পড়াশোনা করো। ওকে,
আর ভালো করে পরীক্ষা দিও। অল দ্য বেস্ট।